প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি তোমাদের সাথে নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ভেক্টর মডেল এবং ইলেকট্রন স্পিন। এটা পারমাণবিক এবং আণবিক পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়। আমি অধ্যায়ের নামটা আগে লিখে দিচ্ছি, ভেক্টর মডেল ও ইলেকট্রন স্পিন। ইলেকট্রন স্পিন। তো শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারে কেন এই চ্যাপ্টারটা আমরা পড়ছি সেটা নিয়ে আগে একটু কথা বলি। সেটা হচ্ছে যে এই অধ্যায়টার প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব বা আমি আলোচনা করব সেটা হচ্ছে সোমারফিল্ড পরমাণু মডেল। সোমারফিল্ড পরমাণু মডেল কেন আসে সেই বিষয়টা একটু আগে জেনে নিই, এবং সেখান থেকে সোমারফিল্ড পরমাণু মডেলটা নিয়ে আলোচনা করব। এবং বেশ বড় একটা ম্যাথমেটিক্যাল টার্মের এখানে কোশ্চেন এটা, এবং তোমাদের এখানে ভাষাটাকে আমি যতটা সম্ভব অ্যাভয়েড করে কোশ্চেন আনসারটা করব। তো বোরের যে পরমাণু মডেলের জটিলতা বা সীমাবদ্ধতা ছিল সেটা দূর করার জন্যই মূলত হচ্ছে সোমারফিল্ড 1915 সালে একটা পরমাণু মডেল প্রস্তাব করেন, এবং এই যে মডেলটা সেটা হচ্ছে গিয়ে সোমারফিল্ড পরমাণু মডেল। তাহলে মূলত বোরের পরমাণু মডেলের জটিলতা দূর করার জন্যই সোমারফিল্ড পরমাণু মডেলটা এসেছে। এবং হাইড্রোজেন পরমাণু বর্ণালীর যে রেখা, সেখানে মিহি গড়ন, মিহি মানে হচ্ছে সূক্ষ্ম গড়ন ব্যাখ্যার নিমিত্তেই সোমারফিল্ড কি করেন, বোরের পরমাণু মডেলে দুইটা সংশোধনী সংযুক্ত করেন হাইড্রোজেন পরমাণু বর্ণালীর সূক্ষ্ম গড়নের ব্যাখ্যা করার জন্য। একটা ছিল এই যে দুইটা শর্ত বা দুইটা সংশোধনী, সেখানে কি এক নম্বর সংশোধনীটা ছিল যে নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রনের কক্ষপথ আছে সেই কক্ষপথ সম্পর্কিত, এবং আরেকটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের বেগের পরিবর্তনের ফলে আপেক্ষিকতা তত্ত্বের আলোকে যে ইলেকট্রনের ভরের পরিবর্তন হয় সেই সম্পর্কিত। এবং এই একটা কারণে যেহেতু সোমারফিল্ড কি করেন, আপেক্ষিকতা তত্ত্বের আলোকে ইলেকট্রনের ভরের পরিবর্তন সম্পর্কিত একটা পরিবর্তন ব্যাখ্যা করেন, সেহেতু এই মডেলটাকে সোমারফিল্ডের আপেক্ষিকতাবাদ পরমাণু মডেলও বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে কিন্তু আমরা এটা বলতে পারছি যে এটা সোমারফিল্ডের আপেক্ষিকতাবাদ বাদ পরমাণু মডেল বলে। কার এটা? সোমারফিল্ডের। সোমারফিল্ড। ওকে, দেখো সোমারফিল্ড পরমাণু এখন আমি মূলত এটা যাই। সোমারফিল্ড পরমাণু তত্ত্বানুসারে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে আবর্তনরত ইলেকট্রনের কক্ষপথ উপবৃত্তাকার পথ হয়। সোমারফিল্ড কি বলেছিল যে এখানে একটা আমি চিন্তা করি সেটা কিভাবে আবর্তনরত হবে, উপবৃত্তাকার পথে আবর্তনরত হবে নিউক্লিয়াসের থেকে। এই দেখো, আমি যদি এইভাবে চিন্তা করি, এটা যদি আমার ইলেকট্রন হয়, এটা ইলেকট্রন, এবং পরমাণুর কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকবে। পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস। তাহলে সোমারফিল্ড কি বলছে যে এই পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের চারদিকে আবর্তনরত ইলেকট্রনের কক্ষপথ কি হচ্ছে, উপবৃত্তাকার হচ্ছে। এখানে জাস্ট আমি মেনশন করে রেখে এই কোণটা আমার থিটা পরিমাণ চিন্তা করা হয়, এবং এই অংশটুকুর দূরত্ব আর, ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর এমনভাবে, এবং ইলেকট্রন উপবৃত্তাকার পথে এমনভাবে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে যেন তোমার হচ্ছে নিউক্লিয়াস উপবৃত্তের যে কোনো একটা ফোকাসে থাকে। এখানে কিন্তু উপবৃত্তের যে কোনো একটা ফোকাসে আছে নিউক্লিয়াসটা। তাহলে এখান থেকে আমার সোমারফিল্ড পরমাণু মডেলের আমি জেনে ফেললাম যে সোমারফিল্ডের কি বলা হচ্ছে যে পরমাণুর অভ্যন্তরে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসের চারদিকে আবর্তনরত ইলেকট্রনটা উপবৃত্তাকার পথে আবর্তন করে কিভাবে, সেই নিউক্লিয়াসকে নির্দিষ্ট একটা ফোকাসে রেখে। তো এই অবস্থায় সোমারফিল্ড ইলেকট্রন উপবৃত্তাকার কক্ষপথের জন্য কিন্তু একটা সার্বজনীন
কোয়ান্টাম শর্ত প্রয়োগ করেন। তাহলে এর পরবর্তী অংশটা আমরা একটু যেতে থাকি, যে দেখি কী অবস্থা হয়। কি করা হয়, যে সোমারফিল্ড ইলেকট্রনের উপবৃত্তাকার কক্ষপথের জন্য যে সার্বজনীন কোয়ান্টাম শর্ত প্রয়োগ করে, সেই কোয়ান্টাম শর্তটা কি আমি এখানে শর্ট করে লিখছি। সার্বজনীন কোয়ান্টাম শর্ত। এই শর্তটা কি? এই শর্তটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন অফ পি ডট ডি পিডিপি ইজ ইকাল টু এন এইচ। এখানে তোমার হলো সরি ডিপি না, এখানে ডি কিউ, এখানে হচ্ছে কিউ। তাহলে কিউ হলো উপবৃত্তাকার কক্ষপথে ভ্রমণরত ইলেকট্রনের অবস্থানাঙ্ক। কিউ উপবৃত্তাকার কক্ষপথে ভ্রমণরত ইলেকট্রনের অবস্থানাঙ্ক। ওকে, পিটাকে ভরবেগ দিয়ে চিন্তা করি, তাহলে এখানে হচ্ছে আনুষঙ্গিক ভরবেগ হচ্ছে পি, এবং হচ্ছে এন, এখানে কি এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে এন প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবং হচ্ছে গিয়ে এইচ অলওয়েজ প্ল্যাঙ্কস ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এই অংশটায় চলে আসলো। তাহলে উপবৃত্তাকার কক্ষে ইলেকট্রনের একটা পোলার স্থানাঙ্ক বিবেচনা করব। ইলেকট্রনের পোলার স্থানাঙ্ক আর এবং থিটা বিবেচনা করি। আমরা উপবৃত্তাকার পথে, কোন পথে? উপবৃত্তাকার পথে একটা ইলেকট্রনের, অনেকগুলো ইলেকট্রন আছে, সেখানে আমি একটা ইলেকট্রনের পোলার স্থানাঙ্ক, আর ও থিটা বিবেচনা করি। আর এবং থিটা বিবেচনা করলাম। বিবেচনা করলে নিউক্লিয়াস কি করে? আমরা জানি উপবৃত্তাকের একটা ফোকাসে অবস্থান করে। এখানে হচ্ছে থিটাটা কি? থিটাটা হচ্ছে দিগংশ কোণ বা অ্যাজিমিউথাল অ্যাঙ্গেল যেটা, এবং আর হচ্ছে কি অরীয় দূরত্ব। তাহলে এই দুইটা অংশ জানি, যে এখানে থিটাটা কি একটা কোণ, এবং হচ্ছে আর হচ্ছে ডিস্টেন্স, এবং হচ্ছে সেটা কি রেডিয়াল ডিস্টেন্স। দুইটা স্থানাঙ্ক তোমার হচ্ছে এখন এই আর এবং থিটা, এটার জন্য কি আমার দুইটা স্থানাঙ্কর জন্য কি হচ্ছে ইলেকট্রনের স্বাধীনতার মাত্রা, ইলেকট্রনের এখানে স্বাধীনতার মাত্রা, এই দুই স্থানাঙ্কের জন্য স্বাধীনতার মাত্রা 2 বিবেচনা হবে, কিন্তু স্বাধীনতার মাত্রা 2। তাহলে সোমারফিল্ড তত্ত্বানুসারে এই উভয় স্বাধীনতার মাত্রা আলাদাভাবে কোয়ান্টাইজড হবে। সোমারফিল্ড কি বলল, যে এই যে দুইটা স্বাধীনতার মাত্রা আছে, সে কি করছে আলাদাভাবে কোয়ান্টাইজড হয়। যখন আলাদাভাবে কোয়ান্টাইজড হয়, তখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 to 2 pi p theta d theta equal to kh, এবং যেহেতু আলাদাভাবে আর একবার থিটার জন্য 0 to 2 pi, এবং হচ্ছে p r d r is equal to হচ্ছে n r h। তাহলে আমার দুইটা আলাদা স্বাধীনতার মাত্রার জন্য হচ্ছে আলাদাভাবে যে কোয়ান্টাইজড হয়, সেই কোয়ান্টামটাকে আমি লিখে ফেললাম। এই অংশটায় তোমার কে এবং এন আর উভয়ে পূর্ণ ক্রমিক সংখ্যা, এবং কে তোমার হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স কোয়ান্টাম সংখ্যা বা দিগংশ কোয়ান্টাম সংখ্যা, কে বলা হচ্ছে তোমার অ্যাজিমিথাল তোমার কোয়ান্টাম সংখ্যা, এবং এন কে বলা হচ্ছে অরীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখানে কে এবং এন আর পূর্ণ
ক্রমিক সংখ্যা। এখানে দুইটা পূর্ণক্রমিক সংখ্যা। এখন কে একটা কোয়ান্টাম সংখ্যা এবং n হচ্ছে অরীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে বলা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা দেখি যে এর পরবর্তী অংশটা আমরা লিখতে পারছি হলো কে এবং n এর পরবর্তী অংশটা আমরা লিখতে পারছি হলো তোমার দেখিয়ে দিচ্ছি অনুরূপভাবে এখানে অনুরূপভাবে আমরা কি লিখতে পারি? n is equal to k plus n r, এইটুকু। তারপরে হচ্ছে পি থেটা এবং পি আর হচ্ছে যথাক্রমে কৌণিক ভরবেগ এবং অরীয় ভরবেগ, এবং ইলেকট্রনের ভর যদি m হয়, পি থেটা ও পি আর এই দুইটা কি ধরনের? যথাক্রমে কৌণিক ভরবেগ ও অরীয় ভরবেগ। ইলেকট্রনের ভর কি? ইলেকট্রনের ভর m। তাহলে আমাদের কি চলে আসে? পি থেটা ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার ডি থেটা ডিভাইডেড বাই ডিটি। এখানে পি আর ইজ ইকুয়াল টু হচ্ছে এম ডি আর ডিভাইডেড বাই ডিটি। ইলেকট্রন যে বল অনুভব করে তা কিন্তু ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যকার যে স্থির তড়িৎ আকর্ষণ বল আছে সেটা থেকে আসে, এবং প্রতি মুহূর্তে এই বলটা কি ব্যাসার্ধ ভেক্টর বরাবর ক্রিয়া করে। ফলশ্রুতিতে ব্যাসার্ধ ভেক্টরের লম্ব দিকে এই বলের কিন্তু কোনো প্রকার উপাংশটা ক্রিয়া করে না বা থাকে না। তাহলে অভিলম্ব উপাংশ যেহেতু তোমার হলে ব্যাসার্ধটা লম্ব দিকে বলের উপাংশ থাকে না, ত্বরণের অভিলম্ব উপাংশ সর্বদাই কি হবে? শূন্য হবে। যখন ত্বরণের অভিলম্ব উপাংশ শূন্য হয় তখন আমরা কি লিখতে পারি? সেই অংশটা এখানে ভাষা আমি লিখলাম না, না লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যখন ত্বরণের অভিলম্ব উপাংশ সর্বদা শূন্য হয়, তাহলে আমরা লিখি ত্বরণের অভিলম্ব উপাংশ সর্বদা শূন্য হলে কি লিখতে পারি? ডি ডিটি অফ ডি থেটা ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে 0। সেখান থেকে 1 বাই আর স্কোয়ার ডি ডিটি আর স্কোয়ার ডি থেটা বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে 0। এখানে তোমার এই অংশটা হচ্ছে এখানে আর স্কোয়ার ডি থিটা ডিভাইডেড বাই ডিটি হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট। সুতরাং আমরা কি লিখতে পারি? পি থিটা ইজ ইকুয়াল টু লেখা যাচ্ছে এম আর স্কোয়ার ডি থিটা ডিভাইডেড বাই ডিটি, এটা হচ্ছে কনস্ট্যান্ট হবে এবং এটা পি এর সমান হবে। সুতরাং কি লিখতে পারি আমরা? সুতরাং আমরা লিখতে পারছি তোমার পি থিটা ইজ ইকুয়াল টু পি, সেখান থেকে মানগুলো বসিয়ে দিই। আমাদের মান ছিল 0 to 2 পাই, এখান থেকে ছিল পি থিটা ডি থিটা ইকুয়াল টু 0 to 2 পাই, পি ডি থিটা ইজ ইকুয়াল টু 2 পাই পি ইকুয়াল টু হচ্ছে কে এইচ। সেখান থেকে আমরা মান পেতে পারি পি এর, পি ইজ ইকুয়াল টু কে এইচ ডিভাইডেড বাই 2 পাই, এটাকে আমরা দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। তাহলে আমরা এখান থেকে কে এর মানটা পেলাম, পি এর মানটা পেলাম, এবং সেটা কোথা থেকে পেলাম? 1 নম্বর সমীকরণ থেকে পেলাম। ওকে, পরে দেখো, কিন্তু আমরা কি জানি? কিন্তু আমরা জানি যে হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে এম ভি আর।
সুতরাং আমরা কি লিখতে পারি, এম ভি আর ইজ ইকুয়াল টু তোমার কে এইচ ডিভাইডেড বাই 2 পাই, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দিতে পারি 2। তো সেখানে আমরা যদি এটার গ্রাফ চিত্র অঙ্কন করি, চিত্রটা কেমন হবে দেখো। চিত্রটা হচ্ছে, ফ্রি হ্যান্ডের চিত্র এঁকে দিচ্ছি তোমাদের, যেমনই আসুক। দেখো সি ও, এখানে এটা এফ, এই অংশটায় যদি আমি এখানে হচ্ছে থিটা কোণ উৎপন্ন হলো, ডি এ বি এক্স অক্ষ ওয়াই অক্ষ। দেখো অরীয় কোয়ান্টাম সংখ্যার সাথে সমাকলনের মান নির্ণয়ের জন্য আমরা ইলেকট্রনটাকে উপবৃত্তের তোমার এ বিন্দুতে অবস্থান করছে বিবেচনা করছি। এ বিন্দুতে অবস্থান করছে, নিউক্লিয়াসের অবস্থানটা হচ্ছে এফ বিন্দুতে, এবং এখানে ও এ হচ্ছে উপবৃত্তের তোমার নিয়ামক, এবং এফডিটা হচ্ছে এল দৈর্ঘ্যের উপর লোটাস রেক্টাম, যেটা উপলোটাস রেক্টাম, সেমি লোটাস রেক্টাম, যেটা এল দৈর্ঘ্যের। কোনটা? এফডি, এই অংশটা, এফডি অংশটা হচ্ছে এল দৈর্ঘ্যের উপলোটাস রেক্টাম। অ্যাবিটা হচ্ছে ও এক্স রেখার উপর বি বিন্দুতে তোমার হচ্ছে লম্ব। এবং যখন এই সমস্ত চিত্রটা হয়, তাহলে এই চিত্র অনুসারে আমরা কি পাই? চিত্রানুসারে আমরা পাই এফ এ ইকুয়াল টু হচ্ছে সাইলন এ সি। সেখান থেকে এফ এর পরিবর্তে আমরা আর বসালাম এখানে সি এপসিলন ও বি। তো সেই অংশটায় দেখো ও এফ, এটা জাস্ট হচ্ছে আমরা জ্যামিতি করার মতো করে যাচ্ছি, কিন্তু তাহলে এপসাইলন 1/এপসাইলন প্লাস হচ্ছে কজ অফ থিটা। সেখান থেকে তোমার 1 মাইনাস অফ এপসাইলন কজ অফ থিটা 1/r। ওয়ান মাইনাস এপসাইলন কজ অফ থিটা। তাহলে এটাকে আর ও থিটা এর সাপেক্ষে ব্যবকলন করে পাই। ব্যবকলন করলে পাচ্ছি কি, ডি আর ডিভাইডেড বাই ডি থিটা ইকুয়াল টু মাইনাস অফ 1 এপসাইলন সাইন অফ থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস এপসাইলন কজ অফ থিটা হোল স্কয়ার। তো সেখান থেকে 1/r dr ডিভাইডেড, এটা ছিল এল, dr ডিভাইডেড বাই ডি থিটা ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই আর মাইনাস অফ এপসাইলন সাইন অফ থিটা 1 মাইনাস অফ এপসাইলন কজ অফ থিটা হোল স্কয়ার। এটুকু আসলো, ব্যবকলন করলাম। তো ব্যবকলন করার পরে দেখো আমাদের বলা ছিল, কিন্তু আমরা কি জানি 1/r ইজ ইকুয়াল টু 1 মাইনাস অফ এপসাইলন কস থিটা, সেটা কিন্তু আমরা জানি। তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে দিতে পারি, সেই মানটা আমরা একটু বসিয়ে দিই। সেখান থেকে আমরা বসাচ্ছি 1/r ইকুয়াল টু dr ডিভাইডেড বাই ডি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ এপসাইলন সাইন অফ থিটা, এখান থেকে 1 মাইনাস অফ এপসাইলন কজ অফ থিটা। এখান থেকে এই সমীকরণটাকে আমি 3 নাম্বার সমীকরণ দিলাম। 3 নাম্বার সমীকরণ দেওয়ার পরে অনেক এখানে ম্যাথমেটিক্যাল টার্মের আবার আমরা জানি যে আবার পি আর ইজ ইকুয়াল টু এম ডি আর ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু এম ডি আর ডি থিটা, এখান থেকে তোমার চলে আসলো ডি থিটা ডিভাইডেড বাই ডিটি, ইকুয়েশন নাম্বার 4। এবং কি জানতাম, পি ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার ডি থিটা ডিভাইডেড বাই ডিটি। সেখান থেকে এম ডি থিটা ডিটি ইজ ইকুয়াল টু
p/r²। আবার সমীকরণ নাম্বার 5। তাহলে এখন 4 এবং 5 নাম্বার সমীকরণ কত কত থেকে 4 এবং 5 নং হতে আমরা কি জানি? আচ্ছা, এটা এইভাবে সমীকরণ দিই 3 4 5। তাহলে হচ্ছে 4 ও 5 হতে সরাসরি বসিয়ে দিচ্ছি। পি আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি আর স্কোয়ার আর টু তোমার হচ্ছে আর স্কোয়ার dr ডিভাইডেড বাই d থিটা। 6 নাম্বার ইকুয়েশন। আবার কি আসলো? dr ইজ ইকুয়াল টু dr ডিভাইডেড বাই d থিটা। 7 নাম্বার। 6 গুণ 7 করে আমরা কি পাই? আমরা পাই PR dr is equal to p divided by r square dr d theta whole square d theta এবং PR dr এখানে pটা কমন নিয়ে নিচ্ছি 1/r dr d theta whole square of d theta। 8 নাম্বার। 3 নং সমীকরণের থেকে মানটা কি 8 নম্বরে বসিয়ে দিচ্ছে। বসিয়ে দিলে আমার মানের কি আসবে? পি আর ডি আর। এখানে পি মানটা বসালাম। মান বসালে হচ্ছে সেলেন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস অফ এপসিলন কজ অফ থিটা হোল স্কোয়ার ডি থিটা। ইন্টিগ্রেশন করে নিচ্ছে 0 to 2 পাই লিমিটটা দেওয়া আছে। ক্লোজ ইন্টিগ্রেশন অফ পি আর ডি আর এখান থেকে হচ্ছে পি এপসাইলন সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস অফ ই কজ অফ থিটা হোল স্কোয়ার ডি থিটা। কিন্তু আমরা দেখো কি জানি? কিন্তু আমরা জানি যে হলো আমরা জানি তোমার ক্লোজ ইন্টিগ্রেশন অফ 0 to 2 পাই ইজ ইকুয়াল পি আর ডি আর ইজ ইকুয়াল টু এন আর এইচ। তাহলে মান বসাই। সুতরাং 0 to 2 পাই এপসিলন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস অফ এপসিলন কজ অফ থিটা হোল স্কোয়ার d theta is equal to n r h। এখন আমি p এর মানটা বসাই। p is equal to kh ডিভাইডেড বাই 2 পাই আমাদের জানা ছিল। তাহলে আমরা সেই মানটা বসিয়ে দিই kh ডিভাইডেড বাই 2 পাই ক্লোজ ইন্টিগ্রেশন অফ 0 to 2 পাই সেখান থেকে এপসিলন সাইন স্কোয়ার থিটা 1 minus of epsilon cos of theta whole square d theta is equal to nrh। তাহলে এই অংশটায় তোমার হচ্ছে পরবর্তীতে আমরা যখন kh এরটাকে নিচে নিয়ে যাচ্ছি 1/2 পাই, এটা নর্মাল ম্যাথমেটিক্যাল অংশ। সাইন স্কোয়ার থিটা 1 minus cos থিটা হোল স্কোয়ার ডি অফ থিটা। এখান থেকে চলে আসলো তোমার এন আর ডিভাইডেড বাই এইচ, এন আর ডিভাইডেড বাই কে, এইচ কাটা চলে গেল। এখন আমরা কি লিখতে পারি? আই ইকুয়াল টু তোমার ইজ ইকুয়াল টু 0 to 2 পাই এপসিলন সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস এপসিলন কজ অফ থিটা হোল স্কোয়ার অফ ডি থিটা। এখানে আমি কি ধরি হচ্ছে ই সাইন অফ থিটা ইকুয়াল টু হচ্ছে ইউ এবং
1 minus of epsilon cos of theta is equal to হচ্ছে v। তাহলে তোমার du equal to e cos of theta d theta এবং dv is equal to লেখা যাচ্ছে epsilon of sin of theta d theta divided by 1 minus of epsilon cos of theta whole square। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, নর্মাল ইকুয়েশনের রূপটাকে আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারছি ইন্টিগ্রেশন অফ ইউ ডিভি ইজ ইকুয়াল টু ইউভি মাইনাস অফ ভি ডি ইউ। সেখান থেকে আমি জাস্ট হলো মানগুলোকে বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এরকম আসলো। এটাকে যদি আমরা টোটালি ম্যাথমেটিক্যাল অংশটা করি, ম্যাথমেটিক্যাল অংশটা করলে তোমরা একটু দেখে নিবে। ম্যাথমেটিক্যাল অংশটা আমি যখন কমপ্লিট করব ইন্টিগ্রেশনের মানগুলো বসিয়ে, তখন দেখা যাচ্ছে যে আমার টোটাল যে রূপটা আসবে, এই রূপটা আসবে হলো i মাইনাস অফ স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ডিভাইডেড বাই কে প্লাস এন আর হোল স্কোয়ার। কিন্তু আমরা কি জানতাম, কিন্তু কে প্লাস এন আর ইজ ইকুয়াল টু এন, সুতরাং আমরা কি লিখতে পারি 1 মাইনাস অফ স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। সেখান থেকে আমরা ইর মানটা এপসিলনের মানটা বের করতে পারি 1 মাইনাস অফ কে স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। সেখান থেকে আমার চলে আসলো হচ্ছে 1 মাইনাস অফ কে কে প্লাস এন আর, এখান থেকে আসলো হলো তোমার স্কোয়ার। এই সমীকরণটাকে আমি দিচ্ছি 9 নাম্বার ইকুয়েশন। এর পরবর্তী অংশটায় যদি উপবৃত্তের পরাক্ষ এবং উপাক্ষের দৈর্ঘ্য যথাক্রমে এ এবং বি হয়, উপবৃত্তের পরাক্ষ এবং তোমার হলো উপাক্ষের দৈর্ঘ্য, যদি উপবৃত্তের পরাক্ষ এবং উপাক্ষের দৈর্ঘ্য এ ও বি হয়, তখন কি হবে 1 মাইনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এটাকে আমি দিলাম হচ্ছে 10 নম্বর ইকুয়েশন। তাহলে এখন 9 ও 10 হতে আমি লিখতে পারি বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার বাই এন স্কোয়ার। সুতরাং বি বাই এ কে বাই এন, ইকুয়েশন নাম্বার দিচ্ছি 11। এটা হচ্ছে আমার মূল 11 নম্বর ইকুয়েশনটা হচ্ছে মূল যে সমীকরণ আছে সেই সমীকরণটা। তাহলে সোমারফিল্ডের মূল সমীকরণটা কিন্তু আমার 11 নম্বর ইকুয়েশন থেকে আসলো, বি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে কে ডিভাইডেড বাই এন। এখন ক্ষেত্র যদি আমি বিভিন্ন ধরনের ক্ষেত্র বিবেচনা করি, যেখানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন হয়, যেমন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রসমূহে, আমি জাস্ট একটা ক্ষেত্র দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো একটু দেখে নিবে। বিভিন্ন ক্ষেত্র সমূহ বিবেচনা করি। বিভিন্ন ক্ষেত্রসমূহ আমি বিবেচনা করলাম। তাহলে 1 নম্বরে যে যদি তোমার এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা আমরা জানি n ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা কি জানি n ইজ ইকুয়াল টু কে প্লাস n অনুসারে আমার কি আসবে k ইজ ইকুয়াল টু 1, এবং তখন আমার কি আসলো n আর ইজ ইকুয়াল টু 0,
আবার কে ইকুয়াল টু যখন 0 আসবে তখন এন আর ইকুয়াল টু কী আসবে, 1 আসবে। সুতরাং আমরা যে 11 নাম্বার ইকুয়েশন পেয়েছিলাম, 11 হতে কি পেতে পারি, বি বাই এ ইকুয়াল টু কে বাই এন। এখান থেকে হচ্ছে কে ইন্টু কে প্লাস এন আর। ঠিক আছে, তাহলে যখন কে ইজ ইকুয়াল টু 1 এন ইজ ইকুয়াল টু 1 হবে তখন কি হবে, বি বাই এ ইজ ইকুয়াল টু 1 হবে। যখন কে ইকুয়াল 1 এন ইকুয়াল 1 তখন কি হলো, তখন বি বাই এ ইজ ইকুয়াল টু 1 হবে। এক্ষেত্রে কক্ষপথ কি হবে, কক্ষপথ অবশ্যই বৃত্তাকার হবে। এই যে এমন হয়ে গেল, এখানে এন ইজ ইকুয়াল টু 1 এবং কে ইজ ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, তো এই বিষয়টা আসবে যখনই হচ্ছে তোমার যদি কে ইজ ইকুয়াল টু 0 এন আর ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে বি ইজ ইকুয়াল টু 0 হয়, তখন হচ্ছে ইলেকট্রন সরলরৈখিক গতি সম্পন্ন হবে। ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্য দিয়ে পর্যায়কাল সমানের সমান, তোমার হচ্ছে নিউক্লিয়াসের মধ্য দিয়ে পর্যায়কালের সমান সময় 2বার যাতায়াত করবে, যা কখনোই সম্ভব নয়। এন ইজ ইকুয়াল টু 1 এর জন্য একমাত্র সম্ভব ক্ষেত্র হলো কে ইজ ইকুয়াল টু 1 হবে এবং এন ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এই ক্ষেত্রে এটা বৃত্তাকার হবে। 2 নম্বরে যদি চিন্তা করি, যখন এন ইজ ইকুয়াল টু 2 হয় তখন কি হবে, সেমভাবে এন ইজ ইকুয়াল টু কে প্লাস এন আর। ঠিক আছে, হলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি কে ইজ ইকুয়াল টু 1 এন আর ইকুয়াল টু 1, অথবা পারবো তোমার হচ্ছে কে ইকুয়াল টু 2 এন আর ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কে ইজ ইকুয়াল টু যখন 1 হবে আমি পাচ্ছি তোমার বি ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু, একবার পাচ্ছি 1/2 বা হচ্ছে বি ইজ ইকুয়াল টু a/2 পাচ্ছি। আবার যখন কে ইজ ইকুয়াল টু 2 হবে তখন কি হবে, হলে আমরা পাচ্ছি বি বাই এ ইজ ইকুয়াল টু 2 প্লাস অফ 0 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে পাচ্ছি বি ইজ ইকুয়াল টু এ। এক্ষেত্রে ইলেকট্রনের সম্ভাব্য কক্ষপথ কিন্তু দুইটা, একটা হচ্ছে উপবৃত্তাকার যার উৎকেন্দ্রিকতা থাকবে একরকম, আরেকটা হচ্ছে গিয়ে বৃত্তাকার যার ব্যাসার্ধ হবে গিয়ে এ। তাহলে এখানে একটা হচ্ছে এই ক্ষেত্রে 2 রকম হবে, একটা হচ্ছে উপবৃত্তাকার হবে এবং আরেকটা হবে বৃত্তাকার। বৃত্তের যার ব্যাসার্ধ এক্ষেত্রে এ হবে। তার মানে এখানে যদি আমি চিত্রটা আঁকি, তাহলে চিত্রটা আমার এখানে যদি হয় দুই রকমের হচ্ছে, একটা বৃত্তাকার এবং আরেকটা হচ্ছে উপবৃত্তাকার। কে ইজ ইকুয়াল টু 1 এন ইজ ইকুয়াল টু 2 হলে, এবং এখানে হচ্ছে কে ইজ ইকুয়াল টু 2 এন ইজ ইকুয়াল টু 2 হলে। সেমভাবে যখন 3 হবে, 3 এর ক্ষেত্রে তোমার হচ্ছে সেমভাবে 3টাই পাওয়া যাবে, একটা উপবৃত্তাকার পাওয়া যাবে। প্রথম ক্ষেত্রদ্বয় কক্ষপথ উপবৃত্তাকার, তৃতীয় ক্ষেত্র কক্ষপথ বৃত্তাকার হবে। তো এই হচ্ছে গিয়ে মূলত যে সমারফিল্ডের পরমাণু মডেল আছে, সমারফিল্ডের পরমাণু মডেলের আলোকে বিভিন্ন ক্ষেত্রসমূহে তোমার তার কক্ষপথটা কেমন হবে তা তুলে ধরা হলো। তো আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা ইলেকট্রনের যে শক্তি আছে, ইলেকট্রনের শক্তি সমারফিল্ড পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনের শক্তি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।